ক্লাস 12-এর ষষ্ঠ চ্যাপ্টার, যেটিতে বলা আছে বংশগতির আণবিক ভিত্তি বা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। এখন বংশগতির ধারক বা বাহক সম্বন্ধে যে ধারণা, সেটি আমরা আমাদের শেষ চ্যাপ্টারে অর্থাৎ বংশগতি এবং বিভেদ চ্যাপ্টারে নিয়ে এসেছি। এবং এই চ্যাপ্টারে বলা হয়েছে জিন অ্যাকচুয়ালি কী, জিনের ডেফিনেশনটাই বা কী। জিনের ডেফিনেশন হচ্ছে যে বংশ পরম্পরায় যে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায় বা চারিত্রিক বৈশিষ্ট্য ছাড়াও যে আদার্স ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ জিনগত বৈশিষ্ট্য এবং চারিত্রিক বৈশিষ্ট্য যদি বলা যেতে পারে, সেটি বেটার হবে, সেটি বহন করে নিয়ে যায়, তাকে বলা হচ্ছে জিন। এবং জিনকে আমরা ডিফারেন্ট লেভেলে ডিফারেন্টভাবে চিন্তা করেছি। এক লেভেলে তাকে ক্রোমোজোম হিসেবে চিহ্নিত করা হয়েছে, আর এক লেভেলে তাকে ডিএনএ এবং আরএনএ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন এই ক্রোমোজোমের বেসিক কম্পোনেন্ট যে ডিএনএ বা আরএনএ, সেটি কি অ্যাকচুয়ালি জেনেটিক মেটেরিয়াল কি না, সেটি এই চ্যাপ্টারে আছে। এবং এই চ্যাপ্টারে এই জেনেটিক মেটেরিয়ালগুলি রেপ্লিকেশন, ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশন, অর্থাৎ তাদের কীভাবে রেপ্লিকেট হবে বা তারা একে অপরের সঙ্গে পারস্পরিক কীভাবে সম্পর্কযুক্ত, বা বলা যেতে পারে যে ডিএনএ থেকে কিভাবে আরএনএ তৈরি হয় এবং আরএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হয়, সেই বিষয়গুলি এই চ্যাপ্টারটির মধ্যে আছে। এখন আমরা আমাদের সিলেবাস অনুযায়ী যেটি আছে সেটি এই স্লাইডে দেওয়া আছে, এবং আমরা চলে যাই প্রথমেই যে কেন ডিএনএকেই অ্যাকচুয়ালি জেনেটিক মেটেরিয়াল হিসাবে ধরে নেওয়া হবে, যে ডিএনএ অ্যাজ এ জিন বা ডিএনএ একটি জেনেটিক মেটেরিয়াল। তার জন্য আমাদের কিছু এক্সপেরিমেন্ট সায়েন্টিস্টের দ্বারা, সেগুলি আমাদের ক্লাস 12-এর বইতে বা সিলেবাসে দেওয়া রয়েছে। সেখানে প্রথম এক্সপেরিমেন্ট যেটি, সেটি হচ্ছে গ্রিফিথের পরীক্ষা। গ্রিফিথ যে পরীক্ষাটি করেছিলেন, সেই পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল যে তিনি একটি মুক্ত ডিএনএ বা তার সরাসরি অংশের মাধ্যম থেকে ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করিয়ে তার চারিত্রিক বৈশিষ্ট্যের যে পরিবর্তন ঘটাবে, সেটিকে তিনি নিয়ে আসতে চেয়েছিলেন। তিনি করেছিলেন কি, তিনি ব্যাকটেরিয়ার মধ্যে ভিরুলেন্ট এবং নন ভিরুলেন্ট দুটি স্ট্রেনকে নিয়েছিলেন। এই নন ভিরুলেন্ট বা স্মুথ স্ট্রেন বা নন ভিরুলেন্ট বা রাফ স্ট্রেন বা ভিরুলেন্ট স্মুথ স্ট্রেন, এই যে ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে, এগুলি অ্যাকচুয়ালি কী? ভিরুলেন্ট যে স্ট্রেন ব্যাকটেরিয়া, তার অ্যাকচুয়ালি ক্যাপসুল আছে, ওই জন্য তাকে বলা হচ্ছে যে সেটি স্মুথ স্ট্রেন। এবং নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়ার কোনো ক্যাপসুল থাকে না এবং এটি নন প্যাথোজেনিক, অর্থাৎ ভিরুলেন্ট ব্যাকটেরিয়ার এবিলিটি আছে সে কোনো না কোনোভাবে ডিজিজ তৈরি করতে পারে। সো এই এ স্ট্রেন এবং আর স্ট্রেন যে ব্যাকটেরিয়া, তার যে এক্সপেরিমেন্ট, সেটি আমরা এই পরীক্ষা দ্বারা দেখে নেব। তিনি কি করলেন, তিনি দুটো স্ট্রেন তো আলাদা করেছিলেন এবং এই স্ট্রেনগুলিকে পরস্পর কয়েকটি সেট বানিয়ে মাইসের মধ্যে ইনপুট করালেন। প্রথম সেটটি দেখা যাচ্ছে যে লিভিং এস, যেখানে কন্ট্রোল সেল, অর্থাৎ মাউসটিকে তা ডাইরেক্টলি স্ট্রেন ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি তিনি ইনপুট করিয়ে দিলেন, ফলে মাউসটি সঙ্গে সঙ্গে মারা যায়। দ্বিতীয় ক্ষেত্রে তিনি লিভিং আর স্ট্রেন দিলেন মাইসের মধ্যে, যে ক্ষেত্রে মাইসটি মারা গেল না। তারপরে তিনি কি করলেন, আরেকটি সেটেতে হিট কিল করে যে স্মুথ স্ট্রেনগুলি ছিল, স্ট্রেনগুলি ছিল, সেগুলিকে মেরে দিলেন, দিয়ে কি করলেন, মাইসের মধ্যে ইনপুট করালেন।
ফলে দেখা গেল যে যেহেতু হিট কিল স্ট্রেনটি, অর্থাৎ তার কোনো রেপ্লিকেশন হতে পারবে না, তার কোনো বংশবিস্তার হবে না, ফলে মাছটি মারা গেল না। কিন্তু যখন তিনি এই এস্টেন্ট কিল ব্যাকটেরিয়া, মানে হিট কিল এস্টেন্ট ব্যাকটেরিয়া এবং লিভিং আর্ট সেলগুলিকে তিনি ইনপুট করালেন মাইসের শরীরে, দেখা গেল যে মাইসটি মারা গেল। তিনি এর থেকে যে সিদ্ধান্তে উপনীত হলেন, তিনি বললেন যে যখন এই ব্যাকটেরিয়া হিট কিল্ড অবস্থায় আছে এবং আর্ট স্ট্রেন যে ব্যাকটেরিয়া সেটা লিভিং কন্ডিশনে আছে, অতএব দুটির মধ্যে এমন কোনো বস্তুরই আদান প্রদান হয়েছে যার ফলে আর্ট স্ট্রেনগুলি এ স্ট্রেনে কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ এ স্ট্রেনে কনভার্ট হতে গেলে বলা যায় যে সেই এ স্ট্রেন ব্যাকটেরিয়ার যে ক্যারেক্টার, অর্থাৎ তার ক্যাপসুলেটেড স্ট্রাকচার, সেই ক্যাপসুলেটেড স্ট্রাকচারটি আর্ট স্ট্রেনটি পেয়েছে। এইভাবেই সেই আর্ট স্ট্রেনগুলি মডিফাইড হয়ে এ স্ট্রেনে কনভার্ট হয়ে গেছে এবং কনভার্ট হওয়ার পরে মাইসটি মারা গিয়েছে। আমরা দ্বিতীয় পরীক্ষায় চলে যাব। দ্বিতীয় পরীক্ষা অ্যাভেরি, ম্যাকলিওড ও ম্যাকার্টি করেছিলেন। তারা কি করলেন? তারা এই গ্রিফিথের ট্রান্সফর্মিং প্রিন্সিপালটিকে আরও মলিকুলার লেভেলে নিয়ে গেলেন। তারা করলেন কি, এই যে পার্ট বা যে ব্যাকটেরিয়া দ্বারা মাইসটিকে মারা গিয়েছিল বা মাইসটি মরে গিয়েছিল, সেই ব্যাকটেরিয়া দুটির আরও বায়োমলিকুলস, অর্থাৎ প্রোটিন, ডিএনএ এবং আরএনএকে আলাদা করে নিলেন। তারা করলেন কি, তারা কতগুলি সেট তৈরি করেন, মোটামুটি 6টি সেট তারা তৈরি করেছিলেন। প্রথম সেটে তারা কি করলেন, জীবিত যে নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়া তাকে কালচার করতে শুরু করলেন। নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়া কালচার মিডিয়ামে উপনিবেশ তৈরি করেছে, অর্থাৎ কলোনাইজেশন হয়েছে তাদের। তারপরে এস্টেন ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কলোনাইজ করলেন বা কালচার করলেন। কোনো রকমের কলোনাইজেশন হলো না বা কোনো রকমের কালচার মিডিয়ামে তার রেপ্লিকেট তৈরি হলো না, কারণ এস্টেন ব্যাকটেরিয়াটি হিট কিল ছিল। তারপরে কি করলেন, তারপরে লিভিং নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়া এবং তার সঙ্গে হিট কিল্ড এস্টেন ব্যাকটেরিয়ার ডিএনএ এবং সিরাম, যা নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়াকে অধক্ষিপ্ত করে, সেটিকে নিয়ে তারা আবার এক্সপেরিমেন্টে বসালেন, অর্থাৎ কালচার মিডিয়ামে বসালেন। দেখা গেল যে ব্যাকটেরিয়ার যে ভিরুলেন্ট ফর্মটি ছিল সেটি কলোনাইজ করেছে এবং কালচার মিডিয়ামে তার গ্রোথ হয়েছে। অপর একটি সেটে দেখা গেল, মানে দেখলেন যে জীবিত নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়া এবং হিট কিল ব্যাকটেরিয়ার ডিএনএ এবং সিরাম, যা নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়াকে অধক্ষিপ্ত করে, এবং প্রোটিয়েজ, এতেও কি দেখলেন যে ব্যাকটেরিয়ার ভিরুলেন্স স্টেজটি আবারও গ্রোথ করলো, আবারও কলোনাইজেশন করলো। এবার পঞ্চম ক্ষেত্রে কি করলেন, আবার নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়া স্ট্রেনটি নিলেন, মানে লিভিং নন ভিরুলেন্ট স্ট্রেনের ব্যাকটেরিয়া নিলেন এবং হিট কিল স্ট্রেনের ব্যাকটেরিয়ার ডিএনএ, সিরাম, যা নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়াকে অধক্ষিপ্ত করে, এবং আরএনএস নিলেন। এক্ষেত্রেও দেখা যাচ্ছে ভিরুলেন্ট ব্যাকটেরিয়ার স্ট্রেনটি আবার কলোনাইজেশন করেছে, আবার গ্রোথ স্টেজে এসছেন। এবং আমরা যদি শেষ অর্থাৎ 6 নম্বর এক্সপেরিমেন্টটা দেখি, সেখানে জীবিত নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়া, হিট কিল্ড ভিরুলেন্ট ব্যাকটেরিয়ার ডিএনএ, সিরাম, যা নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়াকে অধক্ষিপ্ত করে, এবং ডিএনএস নিলেন। ডিএনএস মিন যে ডিএনএটাকে ডিনেচিওর করে দেবে।
এক্ষেত্রে কোনো রকমের উপনিবেশ তারা দেখতে পেলেন না। অর্থাৎ এই পরীক্ষা থেকে যদি আমরা কোনো প্রকারের ধারণা করতে পারি, তাহলে আমরা বুঝব যে অ্যাকচুয়ালি আমাদের এই এক্সপেরিমেন্টগুলোতে যেখানে আরএনএ ইনপুট করা হয়েছে বা দেখা যাচ্ছে যে প্রোটিয়েজ ইনপুট করা হয়েছে বা কোনোটি মানে ইনপুট করা হয়নি, প্রোটিয়েজ বা আরএনএ ইনপুট করা হয়নি, সেক্ষেত্রে আমাদের যে ভিরুলেন্ট স্টেজ বা ভিরুলেন্ট ফর্ম অফ ব্যাকটেরিয়া তাদের কিন্তু গ্রোথ হয়েছে, যদিও তারা হিট কিল্ড অবস্থাতেই ছিল। কিন্তু যখন ডিএনএ ইউজ করা হচ্ছে বা শুধু সিঙ্গেল একটি হিট কিল্ড ব্যাকটেরিয়ার ডিএনএকে আমরা কালচার মিডিয়ামে রাখছি, তখন কিন্তু কোনো রকমের আমরা গ্রোথ বা কলোনাইজেশন দেখতে পাচ্ছি না। তাহলে বেসিক্যালি ডিএনএকেই আমরা জেনেটিক মেটেরিয়াল হিসাবে ধরবো। এই এক্সপেরিমেন্ট থেকে সেটি প্রমাণিত হয়। এরপরে হার্সে অ্যান্ড মার্থা চেজ যে এক্সপেরিমেন্টটা করেছিলেন, সেখানে আরও প্রমাণিত হয়ে গেল যে ডিএনএকেই আমরা জেনেটিক মেটেরিয়াল হিসাবে ধরব। তারা কি করলেন, তারা একটি মিক্স রেডিও অ্যাক্টিভলি লেবেল ফাস্ট ব্যাকটেরিয়াকে নিলেন। এই ফাস্ট ব্যাকটেরিয়া কি করে না ইনফেক্টেড ব্যাকটেরিয়াল সেলকে করতে পারে। তাহলে এই রেডিও অ্যাক্টিভলি ইনফেক্টেড ফাস্ট ব্যাকটেরিয়াকে নিয়ে তারা কি করছেন, তারা দেখো এক্সপেরিমেন্টে বলা হচ্ছে যে ফেজ 1-এ মিক্স রেডিও অ্যাক্টিভলি লেবেল ফেজেস উইথ ব্যাকটেরিয়া দ্য ফেজ ইনফেক্টেড ব্যাকটেরিয়াল সেল। অর্থাৎ একটি রেডিও অ্যাক্টিভলি ফাস্ট ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়াল সেলে ইনফেস্টেড করানো হচ্ছে এবং এই ইনফেস্টেড ব্যাকটেরিয়া যাকে আমরা পরে সেন্ট্রিফিউজ করছি যার মিক্সচার বানানোর জন্য। এখন এই মিক্সচার বানানোর ফলে সেটি টেস্ট টিউবের বটমে একটি প্লেট বেড বা অধক্ষেপ দিয়েছে। এখন এই অধক্ষেপ থেকে বা যে টেস্ট টিউবটা সেন্ট্রিফিউজ করা হয়েছে সেখান থেকে আমরা কি করেছি, আমরা প্লেটলেট এবং রেডিও অ্যাক্টিভলি ফেজ প্রোটিন যে লিকুইডটি আছে তাকে সেপারেট করেছি। করে দেখা যাচ্ছে যে সেন্ট্রিফিউশনের পরেও ভাইরাসের মোড়কে তেজস্ক্রিয়তা আছে, কিন্তু অপর একটি সেটে যেখানে আমরা নর্মালি ইকোলাইকে কালচার করেছিলাম, অর্থাৎ ইকোলাইকে ইনফেস্ট করিয়েছিলাম, সেই জায়গায় যখন আমরা কোনো তেজস্ক্রিয়তা দেখতে পাচ্ছি না। অর্থাৎ অপত্য ভাইরাস ফাস্ট ভাইরাস তেজস্ক্রিয়, কিন্তু তার যে সলিউশনটি তৈরি হয়েছে তার মধ্যে কিন্তু তেজস্ক্রিয়তা কোনোভাবে পাওয়া যায়নি। অর্থাৎ এর থেকেই তারা সিদ্ধান্তগুলি নেন যে DNA is the infecting agent that made
the bacteria radioactive. Hence, the DNA is a genetic material, not the protein. অর্থাৎ যে এক্সপেরিমেন্ট দুটি তারা সেট করেছিলেন যে ফাজ ভাইরাসকে ইনফেক্টেড করিয়ে একটি টেস্ট, অপর একটি টেস্টে যেখানে আমার ব্যাকটেরিয়াল সেলটিকে রেডিওঅ্যাক্টিভলি ইনফেক্টেড করে একটি টেস্ট করেছিলেন। তাহলে কনক্লুশন এক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে আফটার সেন্ট্রিফিউগেশন, অধক্ষেপণের যখন পরীক্ষাটা কমপ্লিট করা হয়, তখন রেডিওঅ্যাক্টিভ সেটে রেডিওঅ্যাক্টিভ পার্টিকেলস আর সেপারেটেড ফ্রম দ্য ব্যাকটেরিয়াল সেল। কিন্তু এক্ষেত্রে মানে দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো প্রকারের রেডিওঅ্যাক্টিভলি ফাস্ট ব্যাকটেরিয়াল সেল পাওয়া যাচ্ছে না। নর্মাল ব্যাকটেরিয়াল সেল যেটি মধ্যে ফাস্ট ব্যাকটেরিয়া আছে সেটি, অর্থাৎ অপত্য ফাস্ট ব্যাকটেরিয়ার মধ্যে তেজস্ক্রিয় ডিএনএ সঞ্চারিত হয়েছে। তো এই হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল বা ডিএনএকে জেনেটিক ম্যাটেরিয়াল বলার পেছনে এত কারণ। আমাদের ক্লাস 12-এর বইতে দেওয়াই রয়েছে যে ডিএনএকে জেনেটিক বস্তু আমরা কেন বলবো, কারণ তার কিছু যে পয়েন্টস, সেই পয়েন্টসের মধ্যে তার মধ্যে মিউটেশন ডিএনএ নিয়ে ঘটাতে পারে। ডিএনএ যখন রেপ্লিকেশন করে সেই সময় মিউটেশনটি হয়, মিসম্যাচ পেয়ারিং দ্বারা হতে পারে। ডিএনএর একটি হেটেরো ক্যাটালিটিক অ্যাক্টিভিটি আছে। জেনেটিক পদার্থ শুধুমাত্র নিজেকেই সংশ্লেষ করতে পারে তা নয়, অন্যান্য রাসায়নিক উপাদানগুলিকেও সংশ্লেষ ঘটিয়ে বিভিন্ন ফেনোটাইপিক বৈশিষ্ট্যগুলিকে প্রকাশ করতে সাহায্য করে। অটোক্যাটালিটিক অ্যাক্টিভিটি রয়েছে বা প্রপার্টি রয়েছে। কোনো রাসায়নিক পদার্থের আত্মপ্রতিলিপিকরণকে অটো ক্যাটালাইসিস বলে, সেটা ডিএনএ রয়েছে। জিনের মধ্যে একটি ভেরিয়েবিলিটি রয়েছে, অর্থাৎ ডিএনএকে আমরা এ বি জেড হিসাবে ভাগ করেছি। কেন না তাদের বেস পেয়ারিংগুলির সজ্জার ওপরে। জিনের ক্ষেত্রে একটি ইউনিভার্সালিটি ব্যাপার আছে, মানে কি জেনেটিক পদার্থকে সার্বজনীন হতে হবে, অর্থাৎ সমস্ত জীবকোষেই তার অস্তিত্ব লক্ষ্য করা যাবে। ভাইরাস থেকে শুরু করে উন্নত প্রাণীতে এই ডিএনএর অস্তিত্ব বর্তমান। এই সকল কারণতে আমরা ডিএনএকে বলেছি যে সেটি হচ্ছে একটি জেনেটিক মেটেরিয়াল। নেক্সট আমরা চলে যাব ডিএনএর স্ট্রাকচার এর ক্ষেত্রে। স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা প্রথমে চারগাফসের একটা রুলস আমরা জেনে নিই যে কেন এই চারগাফস রুলটি দরকার। ডিএনএতে আমরা কিছু নাইট্রোজেনাস বেস পাই, নিউক্লিওটাইডগুলির মধ্যে কিছু নাইট্রোজেনাস বেস পাই। এই নাইট্রোজেনাস বেসগুলি পিউরিন এবং পিরিমিডিন হিসাবে চিহ্নিত। Arvind Chargas in late 1940s quantitatively analyzed the DNA hydrolysates from different species. He observed that in all species he studied DNA had an equal number of adenine and thymine residues. অর্থাৎ ডিএনএর যত রকম ভ্যারাইটি অফ অর্গানিজমের মধ্যে তিনি টেস্ট করেছিলেন, তিনি ডিএনএর যে পিউরিন এবং পিরিমিডিন বেস তার যে অনুপাত, অর্থাৎ এ সঙ্গে টি এবং জি এর সঙ্গে সি, সেই অনুপাতটি একটি নির্দিষ্ট অনুপাতে বর্তমান।
এটি হচ্ছে জারগাভস রুল। এখন আমরা প্রিভিয়াসলি সাইডে যদি যাই, একটা ডিএনএর যদি লিনিয়ার ফর্মে দেখা হয় তাকে, তার একটি সুগার ফসফেট ব্যাকবোন থাকে এবং একটি নাইট্রোজেনাস বেসের কালাম থাকে। যে নাইট্রোজেনাস বেসগুলি, যেমন এখানে বলা আছে থাইমিন, অ্যাডেনিন, সাইটোসিন অ্যান্ড গুয়ানিন, এগুলি প্রত্যেকটি ডিঅক্সিরাইবোজ সুগার সাথে ফসফেট বন্ডিং দ্বারা অপর একটি রাইবোজ সুগারের সঙ্গে যুক্ত। অর্থাৎ বলা হচ্ছে যে ডিএনএ যখন তার স্ট্রাকচার তৈরি করবে বা ডিএনএ যখন তার বিল্ডিং ব্লকস তৈরি করতে চলেছে, তার বেসিক কম্পোনেন্ট হিসাবে যে নিউক্লিয়াইডগুলো রয়েছে, অর্থাৎ আর ডিএনএ যে নাইট্রোজেনাস বেসগুলি রয়েছে, সেই বেসগুলির সঙ্গে ডিঅক্সিরাইবোজ সুগার অ্যাটাচ থাকবে, দিয়ে একটা কম্পাউন্ড তৈরি হবে এবং এই কম্পাউন্ডটি অপর একটি বেসের সঙ্গে ফসফোডায়াস্টার বন্ড দ্বারা যুক্ত থাকবে। অর্থাৎ ফসফোডায়াস্টার বন্ডটিকে আমরা ব্যাকবোন বলবো এবং কোরটাকে বলবো হচ্ছে নাইট্রোজেনাস বেস। এইখানে উল্লেখ্য, আমরা যদি উইলকিনসন অ্যান্ড ফ্র্যাঙ্কলিনের যে এক্সপেরিমেন্টটা ছিল সেটি দেখতে পাই, সে এক্স রে ডিফ্র্যাকশন ফটোগ্রাফিতে সেখানে কোর পার্টিকেল এবং তার থেকে রেডিয়েট যে পার্টগুলোকে দেখা যাচ্ছে, অর্থাৎ এই রেডিয়েট পার্টগুলি অ্যাকচুয়ালি তার হেলিক্সের স্ট্রাকচার বা তার বলা যেতে পারে ডিএনএ যে পেঁচানো তার ফরমেশনটিকে এই এক্স রে ডিফ্র্যাকশন ছবিতে তিনি দেখিয়েছিলেন। অর্থাৎ এখন ডিএনএকে যদি আমরা ন্যাচারালি তার স্ট্রাকচারালি দিক থেকে ইলাবোরেটলি ডিসকাস করতে চাই, তাহলে তার জন্য যে মডেলটা, মানে আমাদের সবার ক্ষেত্রে যে ডিএনএ থাকে তার যে একটা বেসিক মডেল, সেই বেসিক মডেলটি দিয়েছিলেন ওয়াটসন অ্যান্ড ক্রিক। সেই ওয়াটসন অ্যান্ড ক্রিকের মডেলে বলা আছে যে ডিএনএ ডিঅক্সিরাইবোজ শর্করা দিয়ে গঠিত হবে এবং নাইট্রোজেনাস বেস থাকবে 4টি, কি কি? অ্যাডেনাইন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, যে ক্ষেত্রে ইউরাসিল হচ্ছে শুধুমাত্র আরএনএর ক্ষেত্রে, এবং এই ডিএনএর যে স্ট্রাকচার বা ডিএনএর যে একটি পলিমরফিক ফর্ম, মানে ডিএনএ যে নাইট্রোজেনাস বেসগুলি পরস্পর সংযুক্ত হয়ে যে ব্যাকবোন দ্বারা তারা পরস্পরের সঙ্গে সংযুক্ত রয়েছে, সেই সংযুক্তকরণের অর্থাৎ দুটি নাইট্রোজেনাস বেসের মধ্যে একটি হাইড্রোজেন বন্ড, স্টেবল হাইড্রোজেন বন্ড দেখা যাবে এবং একটি নাইট্রোজেনাস বেস তার ডিঅক্সিরাইবোজ সুগারের সঙ্গে লিঙ্ক থাকা অবস্থায় অপর একটি নাইট্রোজেনাস বেসের সাথে যুক্ত হবে কি হবে না ফসফোডায়াস্টার বন্ড দ্বারা। দিস ইজ ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার। এক্ষেত্রে দেখানো হয়েছে ছবিতে একটি মাইনর গ্রুপ, একটি মেজর গ্রুপ। অর্থাৎ মাইনর গ্রুপ এবং মেজর গ্রুপ বলতে আমরা বুঝি যে পিচ, অর্থাৎ একটি বেস থেকে অপর একটি বেসের যে পিচ, সেই পিচের ডিফারেন্স
এবং ডিএনএর যে গঠন, তার একটি পার্ট, মানে ডিএনএ তো দ্বিতন্ত্রী, ডিএনএর একটি স্ট্র্যান্ড লিডিং স্ট্র্যান্ড, অপর একটি স্ট্র্যান্ড ল্যাগিং স্ট্র্যান্ড। কেন এই লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং স্ট্র্যান্ডের কথা বললাম না, ডিএনএকে যখন আমরা রেপ্লিকেশানে যাব তখন এই ল্যাগিং স্ট্র্যান্ড লিডিং স্ট্র্যান্ডের কথা আমাদের আসবে, এবং এই লিডিং স্ট্র্যান্ডটি সব জায়গাতেই 5' to 3' এবং ডিএনএর ল্যাগিং স্ট্র্যান্ডটি 3' to 5'। অর্থাৎ তাকে যদি ডিহেলিক্স ছাড়া লিনিয়ার ফর্মে দেখা হয় তো বেসিক্যালি ঠিক এই প্রকারের সজ্জা আমরা দেখতে পাই। এরপর আরেকটি কথা আমাদের সিলেবাসে বলা আছে যে ডিএনএ প্যাকেজিংয়ের কথা, যেটি আমরা অলরেডি আমাদের পূর্ববর্তী চ্যাপ্টারে পড়ে এসেছি ডিএনএ প্যাকেজিংয়ের। কারণ ডিএনএ যখন একটি সেলের মধ্যে তাকে রাখা হবে, সেই ডিএনএর যে সাইজ, সেই অনুযায়ী ডিএনএ এর প্যাকেজিং দেখতে পাওয়া যায়। এর জন্যই আমরা কিছু মডেল, অর্থাৎ নিউক্লিওজোম মডেল বা সলিনয়েড মডেলের কথা আমরা পড়েছি আমাদের পূর্ববর্তী চ্যাপ্টারে। নিউক্লিওজোম মডেলের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটি হিস্টোন অক্টামার, অর্থাৎ 4 প্রকারের হিস্টোন প্রোটিন এবং একটি লিঙ্কার ডিএনএ তাকে অ্যারাউন্ড করে থাকে। এখন সেই হিস্টোন অক্টামার পরস্পর যখন যুক্ত হয়ে একটি বিড এবং স্ট্রিং লাইক স্ট্রাকচার তৈরি করে, তাকেই আমরা সলিনয়েড মডেল হিসাবে জেনেছি। তো ডিএনএর এই প্যাকেজিংটা কেন? কারণ হচ্ছে আমরা যদি একটি ডিএনএকে তার লেন্থ ওয়াইজ ভাগ করি, তাহলে প্রতিটি কোষে প্রায় 2 মিটার হিসাবে 100 ট্রিলিয়ন মিটার ডিএনএ থাকতে পারে। এই 100 ট্রিলিয়ন মিটার ডিএনএ ইম্পসিবল টু সে যে তাকে জায়গা দেব কোথায়। মানে একটি মহাবিশ্ব বা মহাকাশ হয়তো ছেয়ে যাবে সেই ডিএনএ যদি আমি তার দ্বিতন্ত্রীকরণটিকে খুলে ফেলি। তার জন্যই যখন এই ডিএনএ সেলের ভেতরে থাকবে, তার একটি প্যাকেজিং দেখা যাবে। সেই প্যাকেজিংয়ের জন্যই প্রথমে আমরা নিউক্লিওজোম মডেল দেখতে পেয়েছিলাম, এবং পরবর্তীকালে আরও একটি মডেল আমাদের আসে, সেটি হচ্ছে সলিনয়েড মডেল, যেখানে বিড অ্যান্ড স্ট্রিং লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এরপরে আমরা যেটিতে আসবো সেটি হচ্ছে স্ট্রাকচার অফ আরএনএ। তাহলে জেনেটিক মেটেরিয়াল হিসেবে আমরা ডিএনএকে স্টেবল করলাম, এবং জেনেটিক মেটেরিয়াল হিসেবে ডিএনএর আফটার ট্রান্সক্রিপশন তৈরি হচ্ছে আরএনএ। আরএনএ বেসিক্যালি নাইট্রোজেনাস বেস দিয়েই তৈরি, কিন্তু আরএনএ ক্ষেত্রে সমস্যা একটি যে এখানে পিরিমিন বেসে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, এবং আরএনএ বেসিক্যালি সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়। এবং
আরএনএর ক্ষেত্রে কোন রকম 4 গ্রাফ রোধের যে সূত্র মানে এটি এবং জিসির যে পরিমাপগত 4 গ্রাফ রুলে বলা হয়েছিল, যার যে সমানুপাতিক হার, মানে তার যে ইকুয়ালিটি মেনটেন, সেটি কিন্তু আরএনএতে দেখা যায় না। সো আরএনএকে আমরা ডিফারেন্ট টাইপসে ভাগ করতে পারি। আমার এখানে টাইপসগুলি দেওয়া আছে। বলা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, স্মল নিউক্লিয়ার আরএনএ, স্মল নিউক্লিওলার আরএনএ, স্মল সাইটোপ্লাজমিক আরএনএ, ট্রান্সফার মেসেঞ্জার আরএনএ, যার মধ্যে বেসিক্যালি মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ এবং রাইবোজোমাল আরএনএ সম্বন্ধে বেশি পড়তে হয়, কারণ এখানে পার্সেন্টেজটি ডিনোট করে দিচ্ছে যে তাদের একটি সেলের মধ্যে পরিমাণ কত। এখন আমরা যদি মেসেঞ্জার আরএনএ দেখি, মেসেঞ্জার আরএনএ একটি লিনিয়ার ফর্ম আরএনএ। সেই আরএনএটি ট্রান্সফার জেনেটিক ইনফরমেশন ফ্রম জিনস টু রাইবোজোমস টু সিনথেসাইজ প্রোটিন। হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ বা HLRNA serve as a precursor for mRNA and other RNAs. Transfer RNA transfer amino acids to mRNA to protein biosynthesis. Ribosomal RNA ক্ষেত্রে provides structural framework for ribosomes. Small nuclear RNA ক্ষেত্রে অর্থাৎ snRNA ক্ষেত্রে involved in mRNA processing. Small nucleolar RNA snORNA plays a key role in the processing of RNA molecules. Small cytoplasmic RNA scRNA এক্ষেত্রে involved in the selection of proteins for export. Transfer messenger RNA অর্থাৎ tmRNA mostly present in bacteria at a short peptide tags to proteins to facilitate the degradation of internally synthesized protein. অর্থাৎ এই যে আরএনএর কথা আমরা বলছি, আরএনএ বেসিক্যালি প্রোটিন তৈরি করতে সাহায্য করে, কিন্তু যখন রেপ্লিকেশন হবে বা ট্রান্সক্রিপশন প্রসিডিওর পড়ব বা ট্রান্সলেশন প্রসিডিওর পড়ব, ট্রান্সলেশনে বেসিক্যালি আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, কিন্তু রেপ্লিকেশনে ডিএনএ থেকে ডিএনএ, ট্রান্সক্রিপশনে ডিএনএ থেকে আরএনএ, এই যে প্রসিডিওরগুলোতে পড়ব, এই প্রসিডিওরগুলোতেও আমরা দেখতে পাবো যে বেসিক্যালি আরএনএ যে ভাগ, অর্থাৎ মেসেঞ্জার আরএনএ, হেটেরোজেনাস আরএনএ, ট্রান্সফার আরএনএ বা রাইবোজোমাল আরএনএ যেগুলি আছে, সেগুলি বরাবরই একটি হেল্প বা কমপ্লিমেন্টারি সাহায্য করে চলেছে। কীভাবে না, তাদের ফাংশন অনুযায়ী তারা আরএনএ তৈরিতে বা ডিএনএ রেপ্লিকেশনে বা প্রোটিন তৈরিতে তারা হেল্প করে চলেছে। অর্থাৎ বেসিক্যালি আমাদের যে স্ট্রাকচার মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ, তার দিকে যদি আমরা একটু চোখ বোলাই, তাহলে আমরা দেখে নিই। মেসেঞ্জার আরএনএ বেসিক্যালি synthesized in the nucleus as a heterogeneous nuclear RNA. On processing liberates the functional mRNA which enters the cytoplasm to participate protein synthesis. mRNA actually protein synthesis করতেই সাহায্য করে। Eukaryotic mRNA capped 5' terminal end 7' methyl glucosine triphosphate. It's believed that the cap helped prevent the hydrolysis of mRNA by 5 exonucleases. Further, the cap may be also involved in recognition of mRNA for protein synthesis. This is the basic structure: mRNA, linear form, tRNA, ট্রান্সফার আরএনএ, যেটা আমি বলছিলাম, ট্রান্সফার আরএনএ কোড করতে সাহায্য করছে। টিআরএনএ বা সলিউবল আরএনএ molecules contain 71 to 80 nucleus, mostly 75. A molecular weightage of 25,000. There are at least 20 species of tRNAs corresponding 20 amino acids present in protein structure. And next, এর acceptor arm, anticodon arm, D arm এবং ভ্যারিয়েবল আর্ম, এই আর্মগুলো অ্যাকচুয়ালি কী হয়, যখন টিআরএনএ এমআরএনএর উপর প্রোটিন সিনথেসিস করছে, তখন সেই আর্মের
কোডন পার্টটি কোড করতে সাহায্য করে এবং আরেকটি পার্ট অ্যামাইনো অ্যাসিডগুলোকে বাইন্ড করতে সাহায্য করে। যখন আমরা ট্রান্সলেশন পড়বো তখন এগুলো দেখব। ক্লাস 1 টিআরএনএ এবং ক্লাস 2 টিআরএনএ দেখতে পাওয়া যায়। ক্লাস 1 টিআরএনএ ক্ষেত্রে 3 to 5 বেস পেয়ার্স ইন লেন্থ হয়, অ্যাবাউট 75% প্রিডমিনেন্ট এগুলো থাকে। আর ক্লাস 2 এর ক্ষেত্রে 13 to 20 বেস পেয়ার লং আর্ম দেখতে পাওয়া যায়। রাইবোজোমাল আরএনএ, বেসিক্যালি রাইবোজোমস আর দ্য ফ্যাক্টরিজ অফ প্রোটিন সিনথেসিস। রাইবোজোমে মেনলি এই ধরনের আরএনএগুলো দেখতে পাওয়া যায়। দি ইউক্যারিওটিক রাইবোজোমস আর composed of two major nucleoprotein complexes, 60S subunit and 40S subunits. 60S subunit contains 20S rRNA and 5S rRNA and 5.8 is RNA, while the 40S subunit contains 18S, actually 18S, 14S. এটি একটি নিউ টার্ম। S is equal to S হচ্ছে ভেদবার্গ কনস্ট্যান্ট বা ভেদবার্গের যে রুলস তার কনস্ট্যান্টকে এস বলা হয়, যদি আরএনএ ডিনোট করা হয়। দিস আর দ্য বেসিক স্ট্রাকচারস অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের ক্লাস 12-এর 6 চ্যাপ্টার অর্থাৎ বংশগতির আণবিক ভিত্তি বা মলিকুলার ইনহেরিটেন্স, যে চ্যাপ্টারটির বেসিক পার্ট। এরপরে আমাদের ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং রেপ্লিকেশন পড়তে হবে, ওপেরন মডেল পড়তে হবে। এখানে একটি কথা বলে রাখি যে আমরা যখন রেপ্লিকেশন পড়ব তখন ডিএনএ তৈরি হওয়ার পরে একটি পার্ট তৈরি হয়, যে ডিএনএর এক্সন এবং ইন্ট্রন থাকে, এবং এই এক্সন এবং ইন্ট্রন যুক্ত জিন বা ডিএনএকে স্প্লিট জিনও বলা হয়। নিষ্ক্রিয় যে অংশ অর্থাৎ ডিএনএর যে নিষ্ক্রিয় অংশগুলি সেইগুলি হচ্ছে আমাদের ইন্ট্রন, এবং যেগুলি সক্রিয় অংশ যেগুলি এক্সন, অর্থাৎ এক্সন দ্বারা এমআরএনএতে বার্তা পৌঁছানো যায়, কিন্তু ইন্ট্রনগুলিতে এমআরএনএর বার্তা যায় না, কারণ এমআরএনএ সৃষ্টি হওয়ার সময় স্প্লাইসিং পদ্ধতিতে এই ডিএনএগুলো থেকে ইন্ট্রনগুলিকে বাদ দিয়ে দেওয়া হয়। অর্থাৎ যখন রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন আলোচনা করব তখন আরও ডিটেলসে জানতে পারবো যে অ্যাকচুয়াল ডিএনএ তো জেনেটিক মেটেরিয়াল, ডিএনএকে জেনেটিক মেটেরিয়াল বলে এবং তার এই প্রপার্টিগুলো আছে যে রেপ্লিকেট করার জন্য, কিন্তু ডিএনএ তৈরি হওয়ার পরে মিউটেশন কেন হচ্ছে তার একটু হিন্টস দিয়ে রাখি। মিউটেশন তখনই হয় যখন কোনোরকমভাবে বাইরে থেকে কোনো না কোনো এক্সপোজার এসে ডিএনএকে মিসম্যাচ পেয়ারিং করায়। এই ক্ষেত্রে মিসম্যাচ পেয়ারিং হলে এই যে এক্সন এবং ইন্ট্রনের কথা বলা হচ্ছে, এই মিসম্যাচ পেয়ারিংটা আবার এক্সন ইন্ট্রন স্প্লাইসিং বা এক্সন ইন্ট্রন চেঞ্জেস দ্বারা সেগুলিকে নর্মাল করা যায়। অর্থাৎ একটি ডিএনএর যদি কোনো কারণে মিউটেশন হয়ে যায় তাহলে সেল বা আমাদের বডির সিস্টেম অর্থাৎ ডিএনএ আরএনএর যে সিস্টেমে আমাদের রেপ্লিকেট হচ্ছে বা তৈরি হচ্ছে সেই সিস্টেম এগুলিকে কি করে না, এগুলোকে আবার পুনরায় মিউটেশন থেকে নর্মাল কন্ডিশনে নিয়ে আসার জন্য ট্রাই করে।